জঙ্গলে এরা আগে কি করতো, বুনো ফলমূল খেত, কিন্তু জঙ্গল নেই তো বুনো ফলমূলও নেই। তো আলটিমেটলি এরা এখন কি করছে, এই ফলের বাগান, ঠিক আছে, অর্চার্ডস, প্লান্টেশনস, বা আমাদেরও যে বাড়ির বাগানের যে ফলমূল, এগুলো খাচ্ছে। তো পলিউশন কন্ট্রোল একটা ব্রডলি ইউটিলিটারিয়ান নিড, সামগ্রিক উপকার, তাই না, এগুলো ব্রড নিডস। আর কি ন্যারোলি ইউটিলিটারিয়ান নিডস, মানুষের আগে যা সমস্ত স্পিসিস দেখছো তোমার আশেপাশে, তারা প্রত্যেকে কিন্তু মানুষের আগে এসছে বা মানুষের সাথে এসছে, কিন্তু বেশিরভাগই মানুষের থেকে অনেক পুরনো। তো স্টুডেন্টস, এবার আমরা দেখব যে কনজার্ভ করব কেন। তোমরা জিজ্ঞেস করতেই পারো যে স্যার এত কিছু করার দরকারটা কি, এত টাকা পয়সা, হ্যাঁ ছিল ছিল, না ছিল না ছিল, করবো কেন। নিড অফ কনজারভেশনের তিনটে তিনটে রিজন আছে। আমি যদি এখানে নিড অফ কনজারভেশন লিখি, আমরা তিনটে নিড পাবো কেন কনজার্ভ করবো, তিনটে। ফার্স্ট নিডটা কি, ব্রডলি ইউটিলিটারিয়ান, ব্রডলি ইউটিলিটারিয়ান নিডস। ব্রডলি ইউটিলিটারিয়ান নিডস এটা আবার কি, দেখো ব্রড মানে বিশাল একটা জায়গা পরিবৃত হয়ে, এটাকে আমরা বলতে পারি ব্রডলি ইউটিলিটারিয়ান নিডস। তো এই যে ব্রডলি ইউটিলিটারিয়ান নিডস, এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস বা রিজনস আছে। কি কি নিড, ব্রড নিডস এর মধ্যে কি কি পড়বে, দেখো ফার্স্ট নিড হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য। পৃথিবীতে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা খুব দরকার। কেন ইকোলজিক্যাল ব্যালেন্স কথাটার মানেটা কি, ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে, দেখো ইকোসিস্টেম কি দিয়ে তৈরি, বায়োটিক ফ্যাক্টরস এন্ড অ্যাবায়োটিক ফ্যাক্টরস দিয়ে তৈরি, তাই না। বায়োটিক ফ্যাক্টরস কারা, প্লান্ট, অ্যানিমাল, মাইক্রোবস, ফাঙ্গাস, তাই না, এরা। অ্যাবায়োটিক ফ্যাক্টরস কারা, সানলাইট, হিউমিডিটি, রেইনফল, সয়েল পিএইচ ইত্যাদি, অক্সিজেন কন্টেন্ট ইত্যাদি, এরা। তো বায়োটিক ফ্যাক্টর এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর, বায়োটিক রিসোর্স, অ্যাবায়োটিক রিসোর্স, এদের একটা ব্যালেন্স দরকার। এদের ব্যালেন্স যদি না থাকে তাহলে নেচার ডিসব্যালেন্সে চলে যাবে, ইকোসিস্টেম যদি ডিসব্যালেন্সে চলে যায়, তার মানে কি পৃথিবীর ন্যাচারাল ফ্যাক্টর গুলো, যে পিলার্স গুলোর উপর দাঁড়িয়ে, যে পিলার গুলো ডিস্টেবিলাইজড হয়ে যাবে, তো টোটালি আমাদের গোটা পৃথিবী ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তো পৃথিবী যদি গন্ডগোলে চলে যায়, ক্যান উই live a good life? If the earth and the nature on which we depend, we depend on nature for everything. If the nature is disbalanced, if the nature becomes unbalanced, can we lead a very good balanced life? No, never. তো সেই কারণে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। কোভিড আমাদের কিন্তু এটা শিখিয়েছে, কোভিড কিন্তু আমাদের এটা শিখিয়েছে। তোমরা বলতে পারো কেন কোভিডের সাথে ইকোলজিক্যাল ব্যালেন্সের কি সম্পর্ক। দেখো কোভিডটা ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল নাকি ম্যানমেড, এই নিয়ে প্রচুর তর্ক আছে, প্রচুর কনস্পিরেসি থিওরিজ আছে। আমি তার মধ্যে একবারও যাব না, আমি যাব জাস্ট একটা খুব সিম্পল মেকানিজমে, দ্য ভেক্টরস অফ দ্য ডিজিজ। ইউ অল নো হোয়াট আর ভেক্টরস, অ্যানিমালস দোজ হু ক্যারি অ্যান্ড স্প্রেড ডিজিজেস। মেনলি কোভিডকে স্প্রেড করেছে ব্যাটস, বাদুড়, তাই তো, বাদুড় ইনফেস্টেড ফল এবং বাদুড়ের ড্রপিংস থেকে কোভিড মেনলি ছড়িয়েছে, রাইট। এবার আসো ইকোলজিক্যাল ব্যালেন্সের জায়গায়, যে টাইপের বাদুড় এই কোভিডদের মেনলি ছড়িয়েছে তারা হচ্ছে মেগাকাইরপটেরা, ফ্রুট ব্যাটস। এরা অরিজিনালি গভীর গভীর জঙ্গলে থাকে, জঙ্গলের ফলমূল খেয়েই বাস করে। কিন্তু
আমরা জঙ্গলে রেখেছি? রাখিনি, কোনো জঙ্গলই নেই। বাট ওরা আছে। ওরা কোথায় আছে? আমাদেরই শহরাঞ্চলের যেসব জায়গায় একটু গাছপালা, ঘন গাছপালা আছে, বা শহরের যে উপকণ্ঠগুলো, সাবার্বস গুলো আছে, সেখানে যেখানে এখনো কিছু পরিমাণ গাছপালা আছে, ফল ফুলের বাগান প্রকৃতি আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এরা এখনো বসবাস করে। জঙ্গলে এরা আগে কি করতো? বুনো ফলমূল খেত। কিন্তু জঙ্গল নেই তো বুনো ফলমূলও নেই। তো আলটিমেটলি এরা এখন কি করছে? এই ফলের বাগান, ঠিক আছে, অর্চার্ডস, প্লান্টেশনস, বা আমাদেরও যে বাড়ির বাগানের যে ফলমূল, এগুলো খাচ্ছে। তার মানে কি? হিউম্যান কনজাম্পশনের জন্য যে জিনিসগুলো আছে, আমরাই বানিয়েছি, সেগুলোকে ইনফেক্ট করে দিল। এবার সেই ইনফেক্টেড ফলগুলোই তো মার্কেটে আসছে। সব ফল কিন্তু ওরা খায় না। ওরা কিন্তু অনেক ফল চেটে দেয়, লিক করে। খায় হয়তো এক দুটো, বাট শুঁকে লিক করে ওদের মুখের ওই যে মিউকাস, সেটা থেকেই তো ছড়িয়ে যাবে। যে ফলটা ওরা খেলো না, চাটলো, সেটা তো আনড্যামেজড। তো যে সেলার, সে কি আর অত কিছু দেখবে? সে সিম্পলি কাট করে সেটাকে মার্কেটে পাঠিয়ে দিল। গাছ থেকে তুললো, পিক করলো, পাঠিয়ে দিল, ভালো কথা। তো সেই যে ফলটা পিক করলো, যে ফলটা বেচলো, তারও থ্রেট, সেও এফেক্টেড হচ্ছে, তার থেকে তার ফ্যামিলি হচ্ছে, মার্কেট থেকে হাজার হাজার লোকের হচ্ছে, তাই বাজার দোকান রেস্ট্রিক্ট করা হয়েছে। তো দেখো কিন্তু দেখো এই এই কোভিডটা কিন্তু এই ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্ট্রাকশনের জন্যই হয়েছে। একটা চমকপ্রদ ডেটা, নর্থ ইস্টার্ন স্টেটসে কিন্তু এতটা কোভিড হয়নি, বাট সেখানে প্রচুর পরিমাণ বাদুড় আছে। ফ্রুট ব্যাটস কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটসে প্রচুর আছে। ইনফ্যাক্ট চায়নার সাথে নর্থ ইস্টার্ন যে স্টেটটা সব থেকে কনফ্লিক্টিং বর্ডার্স বা বড় মেজর ইম্পর্টেন্ট বর্ডার্স, অরুণাচল প্রদেশ, সেখানে কিন্তু কোভিড প্রায় হয়নি। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, ঠিক আছে, হয়নি কিন্তু প্রায়। বাট আসামে প্রচুর হয়েছে, কারণ আসাম অনেকটাই ডেভেলপড। অন্যান্য ডেভেলপড ইন দ্য সেন্স ইকোনমিক্যালি বলছি, অন্য কোনো ক্ষেত্রে বলছি না, ইকোনমিক্যাল সেন্সেই ডেভেলপ। তো যেখানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট বেশি, সেখানে ফরেস্ট কম। তো আসামে কিন্তু কোভিড ভালোই হয়েছে, বাট অন্যান্য স্টেটের থেকে আবার কম হয়েছে। বাট নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, দেখ অরুণাচল তো চায়নার সাথে বর্ডার শেয়ার করে, ওদের কিন্তু সব থেকে কম হয়েছে। বাট ওখানে কিন্তু মেজর ফ্রুট ব্যাট পপুলেশন কিন্তু নর্থ ইস্টার্ন স্টেটসই পাওয়া যায়। কেন? ওখানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা এখনো এখনো এখানকার তুলনায় বেটার। ওখানে এত ঝোপ জঙ্গল আছে, সেখানে এত বুনো ফলমূল হয়, যে বাদুড়গুলো হিউম্যান সেটেলমেন্টস এর এরিয়াতে প্রায় আসেই না। আসে হয়তো উড়ে যায় উপর দিয়ে, বাট এসে ফলমূল বা গাছপালাতে বসার ওদের কোনো প্রয়োজন বোধ করে না। তো সেই কারণে যে বাদুড় দিয়ে ছড়ানোর যে রুটটা, সেটা কিন্তু ওদের ওখানে ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য আটকে গেছে, বন্ধ হয়েছে। আরো ফ্যাক্টর আছে, ওরা আইসোলেটেড, রিমোট, এই সমস্ত কারণও আছে। বাট আমি ইকোলজি যেহেতু পড়াচ্ছি, তোমাদের বায়োডাইভার্সিটি যেহেতু পড়াচ্ছি, তো ইকোলজিক্যাল ব্যালেন্সটা কেন ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলটা দিয়ে তোমাদের স্লাইড বোঝানোর চেষ্টা করি। হোপফুলি বুঝেছো, ঠিক আছে? স্প্রেড অফ ডিজিজও কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স দিয়ে ওরা আটকাতে পারে, তাই না? তার একটা কিন্তু এক্সাম্পল দিলাম। আর একটা কি ইকোলজিক্যাল ব্যালেন্স ছাড়াও ব্রডলি ইউটিলিটেরিয়ান কিন্তু এটা, হ্যাঁ, মানে সামগ্রিক প্রয়োজন। কেন? জেনেটিক ডাইভার্সিটি মেনটেন করার জন্য। দেখো জেনেটিক ডাইভার্সিটি মেনটেন কেন করতে হবে? যত জেনেটিক ডাইভার্সিটি বেশি মানে কি? একটা পপুলেশনে নাম্বার অফ ডিফারেন্ট টাইপ অফ জিনস, তার সংখ্যা বেশি। তো জেনেটিক ডাইভার্সিটির সংখ্যাটা বেশি হওয়ার কেন প্রয়োজন আছে? তার কারণ খুব সোজা। দেখো জেনেটিক ডাইভার্সিটি তুমি যত ভালোভাবে কনজার্ভ করবে, তত কি হবে? নাম্বার অফ জিনস বেশি, তার মানে কি তত ভ্যারিয়েশন বেশি। যত ভ্যারিয়েশন বেশি, তত বেশি একটা
স্পিসিস কিন্তু সার্ভাইভ করতে পারবে, বা অনেকগুলো স্পিসিস কিন্তু সার্ভাইভ করতে পারবে, তাই না? তো যত স্পিসিস সার্ভাইভ করতে পারবে তত ইকোলজিক্যাল ব্যালেন্স থাকবে, তত সব ঠিকঠাক থাকবে, ঠিক আছে? এগুলো ব্রডলি ইউটিলিটারিয়ান নিড, ব্রড নিডস এগুলো, ঠিক আছে? যেমন যেমন আরো আছে পলিউশন কন্ট্রোল। পলিউশন কন্ট্রোল এটাও একটা ব্রডলি ইউটিলিটারিয়ান নিড। কিভাবে হয় যে ওয়েটল্যান্ড, জলাভূমি, এরা কিন্তু পলিউশন কন্ট্রোল করে, বিভিন্ন দূষিত গ্যাস এরা নিজেদের মধ্যে শোষণ করে, পলিউটেড গ্যাস যেমন যেমন CO2, SO2, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড, ঠিক আছে, ইত্যাদি। এরা কিন্তু ন্যাচারাল সিঙ্কের কাজ করে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টস যেগুলো আছে তাদেরও কিন্তু কিছুটা ডাইলিউট করে দেয়, কিছুটা ডিগ্রেড করে দেয়। তো আলটিমেটলি পলিউশন কিন্তু কমায় ওয়েটল্যান্ডস, তাই না? তাই ওয়েটল্যান্ড কনজারভেশন করতে বলে। তোমরা যারা পরবর্তীকালে এসব নিয়ে গ্র্যাজুয়েশন করবে বা মাস্টার্স করবে বা রিসার্চ করবে, তখন তোমরা রামসার সাইটস, রামসার কনভেনশন এগুলো পড়বে ওয়েটল্যান্ড কনজারভেশনের উপরে। তো পলিউশন কন্ট্রোল একটা ব্রডলি ইউটিলিটারিয়ান নিড, সামগ্রিক উপকার, তাই না? এগুলো ব্রড নিডস। আর কি ন্যারোলি ইউটিলিটারিয়ান নিডস। ন্যারোলি ইউটিলিটারিয়ান নিডস, ন্যারো নিডস মানে কি ক্ষুদ্র স্বার্থের জন্য, মানে মানুষ মানুষ কি করে যে ঠিক আছে এত কিছু দরকার, আমার পৃথিবীর ভালো দেখার দরকার নেই, আমার কি বেনিফিট হচ্ছে, সেগুলো দেখার জন্য যখন বায়োডাইভার্সিটি কনজার্ভ করে তাকে ন্যারোলি ইউটিলিটারিয়ান নিডস বলে। একটা ন্যারো নিড কি ফুড, যত বায়োডাইভার্সিটি বেশি তত তোমার ফুড রিসোর্স বেশি, তত ধরনের গ্রেইনস, তত ধরনের খাদ্য সামগ্রী বেশি, ঠিক আছে? বোথ ফর ভেজিটেরিয়ান ফুডস অ্যান্ড নন ভেজিটেরিয়ান ফুডস এর অপশন তোমার বেড়ে যাবে যত বায়োডাইভার্সিটি বাড়বে, যত নাম্বার অফ স্পিসিস থাকবে, তাই না? ফুড, মেডিসিনস, अगेन যত ধরনের প্লান্টস এন্ড অ্যানিমালস থাকবে তত ধরনের কি থাকবে, তাদের বায়োমলিকিউলস তত ধরনের বেশি থাকবে। যত ধরনের তুমি বায়োমলিকিউলস বেশি পাবে তত ধরনের তুমি মেডিসিনস আরো বেশি বানাতে পারবে, তাই না? তো মেডিসিনসও কিন্তু একটা ন্যারো নিড। এগ্রিকালচার, দেখো এগ্রিকালচারের জন্য, এগ্রিকালচারের আন্ডারে ধরো হর্টিকালচার, এপিকালচার, সেরিকালচার সবই তো পড়ে। তো এর জন্য কি অ্যানিমালস দরকার, প্লান্টস দরকার। তো বায়োডাইভার্সিটি যদি আমি কনজার্ভ করি তাহলে আমি এগ্রিকালচার, এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার করে একটা নিজের একটা লাইফ লিড করতে পারবো। তো ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে। আর আরেকটা কি ফর ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, যত বায়োডাইভার্সিটি বেশি তত তুমি ন্যাচারাল প্রোডাক্টকে সিনথেসাইজ করতে পারো, মার্কেটে বেচতে পারো, তাই না? হ্যাঁ, ন্যাচারাল প্রোডাক্টকে আবার সিনথেসাইজ করবে কি করে, মডিফাই করতে পারো, যেমন রাবার, ঠিক আছে, একটা ন্যাচারাল রিসোর্স যাকে তুমি ইন্ডাস্ট্রিয়ালি ম্যানুফ্যাকচার করতে পারছো, ঠিক আছে। এরকম প্রচুর আছে, ল্যাক যেমন লাক্ষা যাকে বলে, এরকম কিছু আছে। এই যে মেয়েদের এক ধরনের দেখবে পলা বলে এক ধরনের ব্যাঙ্গেলস পরে হাতে, যাদের বিয়ে ঠিয়ে হয় আর কি, ওই পলা থেকে পাওয়া যায় জানো, কোরালস থেকে পাওয়া যায়। এক ধরনের কোরাল আছে যার নাম হচ্ছে কোরেলিয়াম রুব্রাম, সেই কোরেলিয়াম রুব্রাম থেকে এই পলা পাওয়া যায়। তো ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, একটা গোটি ইন্ডাস্ট্রি আছে তো যেগুলো এইসব বানায়, তো তারা কার উপর ডিপেন্ডেন্ট, বায়োডাইভার্সিটির উপর ডিপেন্ডেন্ট, তাই বায়োডাইভার্সিটি কনজার্ভ করতে হবে। কিন্তু এগুলো ক্ষুদ্র স্বার্থ, ইমিডিয়েট কিছু আমাদের নিডস এন্ড ডিমান্ডস এর জন্য, বাট তার জন্যও তো কনজার্ভ করতে হবে না, দ্যাট ইজ দ্য রিজন। যেমন মৌমাছি, এপিকালচার যদি তুমি করতে চাও, মধু তৈরি করতে পারো, হানি প্রোডাকশন, তার জন্য হানি বিজ তো এসেনশিয়াল। তো হানি বিজদের কনজার্ভ করতে গেলে তাদের যে ফুলগুলো থেকে নেকটার পায় তাদেরও কনজার্ভ করতে হবে। তো তোমার একটা ইকোনমিক বেনিফিটের জন্য তুমি দেখো 3-4টে স্পিসিসকে কিন্তু কনজার্ভ করেই ফেলবে, আননোয়িংলি বা নোয়িংলি। তো এগুলো ন্যারোলি ইউটিলিটেরিয়ান নিড। আর আরেকটা কি এথিক্যাল নিডস, এথিক্যাল,
এইখানে একটু মরালিটি, এখানে একটু ফিলসফির ব্যাপার আছে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, দ্য আর্থ ইজ লাইক আওয়ার প্যারেন্ট। এই যে পৃথিবী, এটা আমাদের কিন্তু মা বাবার মতো, কারণ এই পৃথিবী থেকেই র মেটেরিয়াল নিয়ে আমরা তৈরি হয়েছি। লাইক এভরি চাইল্ড মাস্ট লুক আফটার হিজ অর হার প্যারেন্ট, ইট ইজ এ মরাল ডিউটি, তেমনই এই পৃথিবীকে সুন্দর রাখার, পৃথিবীর যে জীব বৈচিত্র্য তাকে মেনটেন করা, এটা আমাদের কিন্তু একটা এথিক্যাল ডিউটির মধ্যে পড়ে, একটা মরাল ডিউটির মধ্যে পড়ে। যেমন ধরো আমাদের সোসাইটিতে যারা এজেড ইন্ডিভিজুয়ালস, যারা বয়োজ্যেষ্ঠ, তারা হয়তো আমার কেউ নয়, মানে কেউ নয় মানে আমার কোনো রিলেটিভ নয় বা কেউ নয়, তো তাদের কি আমরা মানে কখনো বলি যে আপনি বেঁচে আছেন কেন, আপনার কি দরকার? আমরা এখন বলি স্যাডলি, বাট বলা কি উচিত? উচিত না, নিন্দনীয়ই এটা। যেখানেই সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা নিন্দা করে। কিন্তু মানে আমরা যেহেতু সায়েন্স পড়ছি, সো কোয়েশ্চেন এভরিথিং, বাঁচিয়ে রেখে লাভটা কি? আনকমফোর্টেবল কোয়েশ্চেন সবসময় জিজ্ঞেস করবে, বাঁচিয়ে রেখে লাভটা কি? লাভ এটাই, দে হ্যাভ আ ভাস্ট এক্সপিরিয়েন্স। তো তাদের এক্সপিরিয়েন্স তারা যদি লিখে রাখেন বা বলে যান, বা তোমার সাথে যদি অ্যাক্সিডেন্টালি কারোর ইন্টারাকশন হয়, হয়তো তোমার জীবনে কাজে আসবে, হয়তো না, ডেফিনেটলি কিন্তু কাজে আসে। এটা একটা এজের পর গেলে বুঝতে পারবে, কাজে আসে। সিমিলারলি পৃথিবীতে আমরা হচ্ছি নিউ বর্নস, মানুষ কিন্তু সবার শেষে, প্রায় সবার শেষে এসছে। মানুষের আগে যা সমস্ত স্পিসিস দেখছো তোমার আশেপাশে, তারা প্রত্যেকে কিন্তু মানুষের আগে এসছে বা মানুষের সাথে এসছে, কিন্তু বেশিরভাগই মানুষের থেকে অনেক পুরনো। যেমন মানুষের সাথে সাথে ইভলভ করেছে ঘোড়া আর কুকুর, কিন্তু বাকি জীবজন্তু, পাখি, ফুল ফল গাছ, এরা আমাদের অনেক আগে আগে থেকে আছে। তো এদের থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই। So out of gratitude we must conserve them. তো মরাল ভ্যালুস ভ্যালু, আর একটা কি অ্যাস্থেটিক ভ্যালু। আমাদের প্রত্যেকেরই কিন্তু বেড়াতে যেতে ভালো লাগে, তাই না? এবার মানুষের বেড়াতে যেতে দু রকম জায়গায় ভালো লাগে, একটা হচ্ছে শপিং মল, সিনেমা, হ্যাঁ, 25 তারিখ থেকে 1 জানুয়ারির মধ্যে পার্ক স্ট্রিট, একদল লোক আছে। তো আর একদল লোকও আছে যাদের বেড়াতে যাওয়া মানে কোনো খোলামেলা প্রাকৃতিক জায়গায় যাওয়া। আমি সমুদ্রের পাড়ে গেলাম, আমি জঙ্গলে গেলাম, আমি একটা ঝর্ণা দেখতে গেলাম, আমি পাহাড় দেখতে গেলাম। মেজরিটি বেড়ানো তো এটাই আমরা বুঝি, তাই না? এই যে আমরা পিকনিক করি, দেখো পিকনিক তো বাড়ির ছাদেও হয়, কিন্তু দল বেঁধে আমরা কোনো নদীর পাড়ে বা কোনো লেকে বা কোনো সুন্দর পার্ক বা রিসোর্টে যাই কেন? নেচারের এনভায়রনমেন্টে থাকবো বলে, ল্যাপ অফ নেচারে থাকবো বলে, তাই না? প্রকৃতির মধ্যে থাকবো বলে। ইনফ্যাক্ট আমরা যদি কোনো হিস্টোরিক্যাল প্লেসও যাই, যেমন তোমরা যদি কেউ রাজস্থান যাও, যে ফোর্টস গুলো আছে, ওই ফোর্ট গুলো যদি একটা ঘিঞ্জি একটা জায়গার মধ্যে হতো, দেখতে যতটা না ভালো লাগতো, একটা পাহাড়ের উপরে একটা ফাঁকা জায়গাতে আছে বলে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তাই দিল্লিতেও অনেক কিন্তু, ওল্ড দিল্লিতে প্রচুর ফোর্টস আছে, প্রচুর হিস্টোরিক্যাল প্লেস আছে, তার থেকে কিন্তু রাজস্থান অ্যাপিল বেশি, জাস্ট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের জন্য। তো একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, একটা ভালো লাগার জিনিস আছে। অ্যাস্থেটিক ব্যাপার মানে কোনো জিনিস যেটা আমার ভালো লাগে, যেটা আমাকে আনন্দ দেয়। তো প্রকৃতির থেকে কিন্তু আমরা এই ন্যাচারাল একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, একটা রিল্যাক্সেশন ভ্যালু আছে। তো এই সমস্ত এথিক্যাল রিজনস এর জন্য, প্লাস নেক্সট জেনারেশন যাতে আমাদের ভালো থাকে, আমরা একেবারে পৃথিবী যেন সব নিয়ে নিলাম, উজাড় করে দিলাম পৃথিবীর সবকিছু নিয়ে, গাছপালা জীবজন্তু কেটে কুটে সব খেয়ে নিলাম, ধ্বংস করে দিলাম, সব বানিয়ে ফেললাম। ব্যাংকে শুধু টাকা আছে আর মানুষ, পৃথিবীতে শুধু মানুষ আছে। তো নেক্সট জেনারেশন কি খাবে? পেট্রোল, টাকা, কিসে নিঃশ্বাস নেবে? তো নেক্সট জেনারেশনটাও যাতে আমাদের বেঁচে পড়তে থাকে, ভালো থাকে, পৃথিবীটাকে তাই বাসযোগ্য করে রাখা আমাদের দরকার। তো এটাও একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে আমাদের। তো এই সমস্ত এথিক্যাল রিজনস এর জন্য বায়োডাইভার্সিটিকে কিন্তু কনজার্ভ করা উচিত।